হ্যাঁ, লাইভে এসেছি, দেখ। ঠিক আছে। শুরু কর। 30 হোক, 28 বাজে, সবাই জয়েন করুক আপাতত 2 মিনিটের মধ্যে। হ্যালো। হুম। শুরু করছি। দীপঙ্কর, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এবার শুরু। শুরু করছি। হুম। শুভ শোনা যাচ্ছে তো? সন্ধ্যা। কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শুভ সন্ধ্যা। আমি সায়ন, রাষ্ট্রবিজ্ঞান শিক্ষায়তনে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাষ্ট্রবিজ্ঞান বিষয় সম্পর্কিত আলোচনা সভার আজ শুভারম্ভ। সমাজবিজ্ঞান হিসেবে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত চিন্তার পরিধিকে সকলের সামনে তুলে ধরা এবং গবেষণাধর্মী ক্রিটিক্যাল চিন্তা গঠনের প্রয়াস আমাদের আলোচনার প্রধান উদ্দেশ্য। এই মর্মে আমরা পরবর্তী সময় অনলাইন প্ল্যাটফর্মে কনস্ট্রাকটিভ আলোচনার ব্যবস্থা গ্রহণ করব। আজ আমাদের প্রথম টপিক চাইনিজ ইকোনমি এ নিউ ডিমেনশনের ওপর কবি কাঙ্কন মুকুন্দরাম হ্যালো। হ্যাঁ স্যার, বলুন স্যার। হ্যাঁ, কি শুরু করব? হ্যাঁ স্যার, বলুন, শুরু করুন। আচ্ছা। শুভ সন্ধ্যা। হ্যাঁ, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আহ, যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে চাইনিজ ইকোনমি এ নিউ ডাইমেনশন। তো আমরা যদিও পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, এবারে যে বিষয়টা আলোচনা হচ্ছে সেটা জাস্ট একটা আহ, অর্থনীতি ভিত্তিক, কিন্তু যেহেতু আমরা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, সেই জন্য আমরা পলিটিক্যাল সায়েন্সের আউটলুক অর্থাৎ পলিটিক্যাল ইকোনমির পার্সপেক্টিভে পুরো বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব। এবং সবচেয়ে বড় কথা যে জিনিসটা অনেকটাই জানি না হয়তো, সেই জায়গাটাকে ফোকাস করার জন্যই আজকে আমি টপিকটা চুজ করলাম। যাই হোক, তো মূল বিষয় চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা সময়ের দিকে তাকাই, চায়না বর্তমান একবিংশ শতাব্দীতে চাইনিজ ইকোনমি বা চায়নার অর্থনীতি আজকে আমাদের কাছে একটা অবিস্মরণীয় একটা ব্যাপার। কিন্তু যদি আমরা চাইনিজ অর্থনীতির দিকে তাকাই, তবে 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 আমাদেরকে আরো অনেক পিছিয়ে যেতে হবে। অনেক পিছিয়ে গিয়ে ব্যাপারটাকে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, তাহলে হয়তো আমরা বর্তমান সময়ে চায়নার অগ্রগতি, চায়নার অর্থনীতি এবং বর্তমানে বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তি হিসাবে চীনের যে উত্থান, সেই জায়গাগুলোকে ঠিকঠাক ভাবে আমরা আলোকপাত করতে পারবো। যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি দেখি 1949 সালে যখন নিউ ডেমোক্রেটিক রেভলিউশন
অর্থাৎ নয়া গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে মাও সেতুংয়ের নেতৃত্বে, চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে। এবং এই সময়ে একটা মার্কসিস্ট লেনিনিস্ট অ্যাপ্রোচের উপর বেস করে একটা নতুন অর্থনীতির জন্ম হচ্ছে, যদিও যেটা পুরোপুরি ক্লাসিক্যাল মার্কসিজমের সঙ্গে কিন্তু, বা পুরোপুরি ক্লাসিক্যাল মার্কসিস্ট ইকোনমির সঙ্গে যে পুরোপুরি খাপ খাচ্ছে তা নয়, কারণ এটা প্রথমেই বলে নেওয়া হচ্ছে যে নিউ ডেমোক্রেসি, যেখানে তোমার ন্যাশনাল বুর্জোয়া আছে, কৃষক আছে, প্রলেতারিয়েট শ্রেণী আছে, অনলি শ্রমিক শ্রেণীর উপর বেস করে কিন্তু নিউ ডেমোক্রেসি তৈরি হচ্ছে না। অর্থাৎ আমরা এখানে ন্যাশনাল বুর্জোয়া এই টার্মটাকেও আমরা এখানে, বা এই ক্লাসটাকেও আমরা এখানে কিন্তু নিউ ডেমোক্রেসির মধ্যে অন্তর্ভুক্ত করছি। ফলে আমরা যখন দেখছি যে চীন যখন তার অর্থনীতিকে সাজাচ্ছে তার বিপ্লবের পরবর্তী সময়কালে, সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতিরও কিন্তু একটা হিউজ একটা চেঞ্জ আসছে, একটা পরিবর্তন আসছে। সময়ের সঙ্গে সঙ্গে একটা হিউজ পরিবর্তন আসছে, এবং যেখানে মার্কসিস্ট লেনিনিস্ট অ্যাপ্রোচের একটাই প্রভাব সেখানে প্রতিফলিত হচ্ছে। সবচেয়ে বড় কথা, যখন মাও সেতুং নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসছে, সেই সময় আহ চীনের অর্থনীতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, তিন ধরনের বিষয় দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা, যেটাকে ওরা বলছে যে স্টেট ওন্ড এন্টারপ্রাইজেস। আরেকটা দেখতে পাচ্ছি যে কমিউন পরিচালিত সংস্থা, এবং 3 নম্বর হচ্ছে স্বল্প ক্ষেত্রে ব্যক্তিগত মালিকানাধীন বিষয়গুলো। হ্যাঁ, অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে পুরোপুরি সেখানে সোশ্যালিস্ট যে ইকোনমি তা নয়, সেখানে তোমার স্টেট ওন্ড এন্টারপ্রাইজেস রয়েছে, কমিউন পরিচালিত সংস্থাও রয়েছে, এবং ব্যক্তিগত মালিকানাকেও কিন্তু সেখানে অ্যাকসেপ্ট করা হচ্ছে বা স্বীকার করা হচ্ছে স্বল্প ক্ষেত্রে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা, আমরা একটা পরিসংখ্যান দিচ্ছি, সেটা হচ্ছে 1956 সালের হিসাব অনুযায়ী, যদি আমরা 1956 সালের পরিসংখ্যান দেখি চীনের অর্থনীতির, তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে যে চীনে 60,000 কারখানা, 2,80,000 দোকান, সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানাধীন এর ভিত্তিতে কিন্তু পরিচালিত হতো। ঠিক আছে, যে যেখানে সরকারও তার অংশগ্রহণ করছে, এবং বেসরকারি যে মালিকানাও জায়গাটাকে কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে। অর্থাৎ মানে প্রাইভেট পাবলিক প্রাইভেটের একটা একটা মানে কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এছাড়াও 20,000 ব্যক্তিগত মালিকানাধীন ছোট কলকারখানা, 20 লক্ষ ছোট ব্যক্তিগত দোকান কিন্তু সমবায় ভিত্তিতে পরিচালিত হতো। এখানে সমবায় মানে হচ্ছে যে যেখানে কোন একজন পার্টিকুলার ব্যক্তি নয়, বরঞ্চ কোন একটা কমিউনের তরফ থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলোকে পরিচালনা করা হচ্ছে, বা দেখা যাচ্ছে কৃষি ক্ষেত্রগুলোকে একটা কমিউন সিস্টেম, মানে সিস্টেম পুরো বিষয়টাকে পরিচালনা করছে, যে একটা কোঅপারেটিভ বেসিসে পুরো টোটাল কৃষি ক্ষেত্রগুলো পরিচালিত হচ্ছে, যেখানে ব্যক্তিকেন্দ্রিক মালিকানার জায়গাটা কিন্তু খুব সীমিত জায়গাটা হয়ে যাচ্ছে। এবং যেখানে কমিউনের মধ্যে বা তোমার কোঅপারেটিভ একটা সিস্টেমের মধ্যে যা উৎপাদিত হবে, সেখানে সেই হিসাব করে সেটা বন্টিত হবে, এরকম একটা সিস্টেম। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, কারণ চীন তো সেই সময় একটা নতুন অর্থনৈতিক দেশ হিসাবে তার উত্থান ঘটছে। হ্যাঁ, এবং সেই সময় কমিউনিস্ট কান্ট্রির সংখ্যাও যে খুব আহ, দারুণ ছিল এটাও যেমন ফ্যাক্ট, কিন্তু উল্টো দিক থেকে তাদের সামনেও কিন্তু একটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন কিন্তু হতে হচ্ছিল। তো 1956 সালে 25শে এপ্রিল মাও সেতুং এর একটা খুব বিখ্যাত ভাষণ, বা বলতে পারো এটা বিষয়টা হচ্ছে অন দা 10 মেজর রিলেশনশিপ। অন দা 10 মেজর রিলেশনশিপ, 1956 সালের 25শে এপ্রিল মাও সেতুং এর খুব বিখ্যাত ভাষণ। তো সেখানে উনি চীনের অর্থনীতি নিয়ে বলতে গিয়ে যে বিষয়গুলোর উপর উনি গুরুত্ব দিচ্ছেন, সেটা হচ্ছে যে উনি ভারী শিল্পের উপর জোর দিচ্ছেন। ভারী শিল্প মানে হচ্ছে যেখানে তোমার যন্ত্রপাতি, সার বা এই ধরনের যে বিষয়গুলো, যে চীনের ভারী শিল্পের ব্যাপারটা মানে সেইভাবে কখনোই প্রায়োরিটি জায়গায় আসেনি এর আগে। তো সেই জন্য ভারী শিল্পের জায়গাটাকে কিন্তু ফোকাস করার কথা বলা হচ্ছে মাওয়ের বক্তৃতায়। এবং পাশাপাশি তিনি
কৃষি ক্ষেত্র এবং হালকা শিল্পগুলো, যেটাকে লাইট ইন্ডাস্ট্রি বলে, সেইগুলোকেও কিন্তু গুরুত্ব দিচ্ছে। ফলে এই সময় আমরা দেখতে পাচ্ছি যে চীনের অর্থনীতির মধ্যে একটা নতুন একটা ট্রানজাকশন পিরিয়ড, যে এগ্রিকালচারাল ইকোনমি থেকে কমিউনিস্ট পার্টির তৎকালীন নেতৃত্ব, তারা কিন্তু এগ্রিকালচারাল ইকোনমি থেকে একটা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির দিকে কিন্তু মুখটা ঘোরাতে চাইছে, অর্থাৎ ভারী শিল্প বা হেভি ইন্ডাস্ট্রির দিকে। এবং মনে করা হয়েছে যে যে এগ্রিকালচার ইকোনমি থেকে যদি হেভি ইন্ডাস্ট্রির দিকে শিফট করা যায়, তাহলে দেশের অর্থনীতি কিন্তু অনেকটাই চাঙা হবে এবং অনেক বেশি স্কিল লেবারের সংখ্যা বাড়বে দেশে, এবং যেটা আহ, দেশের অর্থনীতির ক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ করবে। যাই হোক, কিন্তু প্রবলেমটা হলো অন্য এক জায়গায়। প্রবলেমটা কি? আমরা তো জানি যে চীনের অনেক আগেই, গণপ্রজাতন্ত্রী চীনের অনেক আগেই সোভিয়েত ইউনিয়নে কিন্তু অলরেডি সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে। এবং চীন যখন নব উদ্বুদ্ধ একটা কমিউনিস্ট কান্ট্রি, তখন কিন্তু অর্থনৈতিকভাবে চীন অনেকটাই সাহায্য পেয়েছে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে, বিভিন্ন ভাবে অর্থনৈতিক বিভিন্ন সাহায্য, পরামর্শ, বা বিভিন্ন মেটেরিয়াল পাওয়ার ক্ষেত্রে। এটা চেঞ্জ আসে। চেঞ্জটা কি? স্ট্যালিনের সময় পর্যন্ত মাও সেতুংয়ের চীনের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের একটা গুড রিলেশন ছিল, কিন্তু আফটার স্ট্যালিন পিরিয়ড বা স্ট্যালিনের পরবর্তী যে সময় পর্বের যে সোভিয়েত ইউনিয়ন, যখন আমরা দেখতে পাচ্ছি যে ক্রুশ্চেভ ক্ষমতায় আসছে, ক্রুশ্চেভ যখন ক্ষমতায় আসছে, এবং সেই সময় ক্রুশ্চেভ সোভিয়েত ইউনিয়নের যে নীতিটা অনুসরণ করে, সেটা হচ্ছে স্ট্যালিনিস্ট যে এরা বা স্ট্যালিন যে যুগের, তার একটা সমালোচনার পরিবেশকে তৈরি করে, বা সেখানে প্রচন্ড ভাবে স্ট্যালিনিজমের সমালোচনা করা হয়, এবং যা তৎকালীন সময়ে আহ মাওয়ের সময়কার চীনের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের একটা দ্বন্দ্বের জায়গাকে তৈরি করে, কারণ মাও সেতুং তৎকালীন সময়ে ক্রুশ্চেভের এই নীতিটাকে খুব ভালোভাবে দেয়নি। এবং এর ফলে যে প্রবলেমটা দেখা দেয়, যে গুরুত্বপূর্ণ জিনিসটা দেখা দেয়, সেটা হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন তার সমস্ত সাহায্য বন্ধ করে দেয়, চীন থেকে হাত গুটিয়ে দেয়। যে ধরনের আর্থিক সাহায্য করছিল, যে ধরনের মাল মেটেরিয়াল দিয়ে চীনে ভারী ইন্ডাস্ট্রি তৈরির কাজগুলোকে সাহায্য করছিল, বা চীনে সেই সময় রেল লাইনের জায়গা মানে ব্যাপকভাবে বিস্তার ঘটানো হচ্ছিল, রেল লাইন বা অন্যান্য পরিকাঠামোগত ক্ষেত্রে, তো সেই জায়গাটাকে পুরো স্টপ করে দেয়। এবং আমরা যদি সবচেয়ে বিখ্যাত লেখা চীন চীন মায়ের বিপ্লবের গান যদি মানে পড়ি, তো সেখানে পিকচারটা আরো ভালোভাবে ক্লিয়ার হচ্ছে যে একটা চীনের অর্থনীতি সেই সময় একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ফেস করছে, যেখানে আহ, কোনো সোভিয়েত ইউনিয়নের তরফ থেকে কোনো কারিগরি সহায়তা নেই, কোনো মেটেরিয়াল নেই, কোনো আর্থিক সাহায্য নেই। সেই অবস্থায় চীনকে উঠে দাঁড়াবার একটা লড়াই, বিখ্যাত লেখা চীন চীন মায়ের বিপ্লবের গান। এবং সেটা চাইনিজ ইকোনমির কিছুটা প্রতিফলন সেখানে পড়েছে। হ্যাঁ, কিন্তু সবচেয়ে মেজর চেঞ্জ আমরা যেটা দেখতে পাই চীনের অর্থনীতিতে, চীন এতদিন পর্যন্ত ওই 5 ইয়ার্স প্ল্যান বা সোভিয়েত মডেলের যে ইকোনমিক জায়গাটাকে কখনো অনুসরণ করেছিল, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই ব্যাপারগুলো, কিন্তু যখন 1958 সালে মাও সেতুং বা মাও জেদং যেগুলি বলি না কেন, মাও জেদং বলছি, তো একটা নতুন নীতি গ্রহণ করে অর্থনীতির ক্ষেত্রে, যেটা কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করে। কি নীতি? সেটাকে বলা হচ্ছে গ্রেট লিপ ফরওয়ার্ড, বাংলায় যেটাকে আমরা বলতে পারি সমুখ প্রাণে বৃহৎ নীতি। ঠিক আছে, গ্রেট লিপ ফরওয়ার্ড। আচ্ছা, গ্রেট লিপ ফরওয়ার্ড জিনিসটা কি? গ্রেট লিপ ফরওয়ার্ড ব্যাপারটা হচ্ছে যে যেখানে প্রত্যেক বছর অনুযায়ী চীনে প্ল্যান করা হচ্ছে যে চীনের অর্থনীতিটাকে কিভাবে পরিচালিত হবে, এবং এগ্রিকালচারাল ইকোনমি থেকে কিন্তু চীনা কর্তৃপক্ষ নজরটা দিচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির দিকে, অর্থাৎ একটা ট্রানজাকশন পিরিয়ড। হ্যাঁ, যে যেখানে চীনা নেতৃত্ব চাইছে যে একটা হিউজ বা একটা ব্যাপকভাবে একটা স্কিল লেবারের
জন্ম নেবে, যে চাইনিজ স্কিল লেবার যারা ভালোভাবে দক্ষতা সম্পন্ন, যেখানে ভারী শিল্প তৈরি হবে, এবং সবচেয়ে বড় কথা ওয়ার্ল্ড মার্কেটের সঙ্গে একটা মোটামুটি কম্পিটিশনের জায়গা যেতে পারবে, মানে একটা মোটামুটি একটা স্বাবলম্বী চীন গঠন করার একটা পরিকল্পনা গ্রেট লিপ ফরওয়ার্ড, যেটা মাওসেতুংয়ের সময়কার চাইনিজ নেতৃত্বে মনে হয়েছিল। কিন্তু প্রবলেম হলো একটা বড়, কি প্রবলেমটা হচ্ছে যখনই চীন গ্রেট লিপ ফরওয়ার্ডের ধারণাটা বাস্তবে প্রয়োগ করছে, সেই সময় দেখা যাচ্ছে যে চীনের জনগণ বা তৎকালীন সময় যে পরিকাঠামো ছিল, সেটা কিন্তু এই গ্রেট লিপ ফরওয়ার্ড নীতিটাকে কিন্তু সাকসেস করার ক্ষেত্রে একটা সবচেয়ে বড় বাধার জায়গাটাকে তৈরি করেছে। যে যখনই আমি এগ্রিকালচারাল ইকোনমি থেকে দৃষ্টিটা শিফট করছি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির দিকে, তখন দেখা যাচ্ছে যে একটা ব্যাপক খাদ্য সংকট তৈরি হচ্ছে। যে এগ্রিকালচারাল সেক্টর গুলোতে সেভাবে উৎপাদনটা কমে যাচ্ছে, উৎপাদনের জায়গাগুলো হ্রাস পাচ্ছে, ফলে একটা ব্যাপক ধরনের একটা খাদ্য সংকট তৈরি হচ্ছে। এবং আমরা যদি বিখ্যাত অর্থনীতিবিদ, ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিখ্যাত লেখা আছে ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, খুব বিখ্যাত লেখা। উনি অনেক সময় হিউম্যান ডেভেলপমেন্টের কনটেক্সটে বিভিন্ন বিষয় আলোচনা করেছেন। তো উনি এই গ্রেট লিপ ফরওয়ার্ডের কনসেপ্টটাকে ওনার লেখাতে তুলে ধরেছেন, যেখানে উনি বলছেন যে যখন চীন গ্রেট লিপ ফরওয়ার্ডের ব্যাপারটাকে অনুসরণ করছে, যে সম্মুখ মানে বৃহৎ নীতি, তখনই দেখা যাচ্ছে যে পুরো চীন জুড়ে একটা কিন্তু খাদ্যের সংকট, এবং যার ফলে কিন্তু বহু মানুষের মৃত্যু হচ্ছে। এবং এইটা অমর্ত্য সেনের বিখ্যাত লেখা ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম বলতে খুব ভালোভাবে তুলে ধরছেন। এবং এটা ফ্যাক্ট, যেটা হয়েছে, এটা বাস্তবে হয়েছে, বা পরবর্তীকালে কালচারাল রেভলিউশনও যে চীনের ক্ষেত্রে খুব এফেক্টিভ হয়েছে তা নয়, যাই হোক ব্যাপারগুলো। কিন্তু এবারে আমি যেটা বলছি যে চীনের অর্থনীতি কিন্তু পরিবর্তিত হয় আফটার মাও, অর্থাৎ মায়ের পরবর্তী সময়, মায়ের মৃত্যুর পর আমরা দেখতে পাচ্ছি ৪ চক্রী ব্যবস্থা একটা হয়েছিল মাওয়ের ওয়াইফের বা এর নেতৃত্বে, সেটাও খুব বেশি দিন স্থায়ী হয়নি। এবং যখন দেখতে পাচ্ছি যে চাইনিজ কমিউনিস্ট পার্টি দেং জিওপিংকে ক্ষমতায় আসছে 1978-এ, তখন চীনের অর্থনীতি কিন্তু একটা হিউজ, একটা ব্যাপক পরিবর্তনের জায়গাকে তৈরি করে। যে দেং জিওপিং যখন চাইনিজ প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসছেন 1978, এবং উনি যেটা করেন, ওনার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে উনি কিন্তু ইকোনমিক রিফর্মস এর উপর বিশেষভাবে জোর দেন, মানে অর্থনৈতিক সংস্কার, ঢালাও অর্থনৈতিক সংস্কার। এবং সেই সময় একটা চাইনিজ কমিউনিস্ট পার্টির তরফ থেকে ফোর মডার্নাইজেশনের একটা প্রোগ্রাম নেওয়া হয়, যেখানে ইকোনমিক ডেভেলপমেন্ট বা মিলিটারি ডেভেলপমেন্ট এই জায়গাগুলোকে কিন্তু বিশেষভাবে ফোকাস করা হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং যখনই দেখতে পাচ্ছি যে দেং জিওপিং অর্থনৈতিক সংস্কারের জায়গাটা গুরুত্ব দিচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এতদিন যে আমরা ধারণা জানতাম যে স্টেট ওন্ড এন্টারপ্রাইজেস বা রাষ্ট্র পরিচালিত সংস্থা মানেই টোটাল অর্থনীতিটাকে পরিচালনা করছে, সেই জায়গায় কিছুটা ব্রেক করে এবং একটা নতুন জিনিস উনি আনছেন বা নতুন কনসেপ্ট আনছেন, সেটা আমরা বলতে পারি যে স্পেশাল ইকোনমিক জোনস, SEZ। ঠিক আছে, স্পেশাল ইকোনমিক জোনের আইডিয়াটা 1978-এ প্রথম আমরা চীনে দেখতে পাচ্ছি। এবং স্পেশাল ইকোনমিক জোন মানে কি? স্পেশাল ইকোনমিক জোন মানে হচ্ছে যে পার্টিকুলার কিছু প্রভিন্স, পার্টিকুলার কিছু প্রদেশগত এলাকায়, হ্যাঁ, যেখানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে স্বীকার করা হচ্ছে বা অ্যাকসেপ্ট করা হচ্ছে, মানে যেটাকে আমরা বলতে পারি যে FDI, মানে বিদেশি লগ্নি ওই পার্টিকুলার এলাকাগুলোতে কিন্তু স্বীকার করা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এবং কোন 4টে প্রদেশ আমি নামগুলো বলে দিচ্ছি। স্পেশাল ইকোনমিক জোন যে 4টে প্রদেশে, চীনের 4টে প্রদেশে প্রথম কার্যকর করা হয়েছিল, তার প্রদেশগুলো ছিল গুয়াংডং, ফুজিয়ান, ঝেজিয়াং এবং জিয়াংশু। এই 4টে প্রদেশ, গুয়াংডং, ফুজিয়ান, জিয়াংশু এবং হচ্ছে জেংজিয়াং, এই 4টে প্রদেশ আমরা দেখতে পাচ্ছি যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে করা হচ্ছে, স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হচ্ছে। এবং প্রাইভেট প্রপার্টির ব্যাপারটাকে কিন্তু ওরা ধীরে 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 ধীরে
যে ব্যাপারটা ছিল অর্থনীতির মধ্যে মোর অ্যান্ড মোর একটা স্টেট রেগুলেটেড ইকোনমি বা স্টেট কন্ট্রোল ইকোনমি যেটা ছিল, সেখান থেকে কিছুটা হলেও ওরা প্রাইভেট প্রপার্টি বা প্রাইভেট যে ইনভেস্টমেন্টের জায়গাটাকে কিন্তু একটা অ্যাকসেপ্ট করার জায়গার দিকে যাচ্ছে। অর্থাৎ এতদিন ধরে যে আমরা চিরাচরিত কমিউনিস্ট অর্থনীতি বলতে যেটা জানতাম যে একটা সমবায় পরিচালিত সংস্থা থাকবে, একটা কমিউন পরিচালিত সংস্থা থাকবে, একটা স্টেট রেগুলেটেড একটা ইকোনমি থাকবে যেটা টোটাল হোল এন্টায়ার সিস্টেমটাকে পরিচালিত করতে পারবে, সেই ধারণাটা কিন্তু দেং জিয়াওপিং এর সময় থেকে কিন্তু ধাক্কা খাচ্ছে। এবং এই সময় একটা নতুন ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতির ক্ষেত্রে একটা বিরাট একটা চেঞ্জ বা পরিবর্তন কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, আমরা যদি স্ট্যাটিস্টিক্স হিসাব দিয়ে দেখি, 1952 থেকে 78 সাল অব্দি পারচেস পাওয়ার প্যারিটি এটা ছিল 4.4%, যেটা পরবর্তীকালে মানে রিফর্মস এর পরবর্তী সময়গুলোতে আমরা দেখতে পাচ্ছি পারচেস পাওয়ার প্যারিটির ব্যাপারটা অনেক বেড়ে গেল। পারচেস পাওয়ার প্যারিটি মানে কি? মানে একজন চাইনিজ নাগরিক, আমি পরে থেকে চাইনিজ নাগরিকের ব্যাপারটাই বলছি, একজন চাইনিজ নাগরিকের ক্রয় ক্ষমতা কতটা, পারচেস পাওয়ার প্যারিটি মানে যে সে কতটা ক্রয় করতে পারবে বা বাজার থেকে কতটা ক্রয় করতে পারবে। এবং যত ক্রয় করতে পারবে তত বাজার শক্তিশালী হবে, কারণ আমাদের তো সেই যদি ইকোনমির একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে ট্যারিফ অপটিমাল, যে ডিমান্ড এবং সাপ্লাই উপর বেস করে একটা দ্রব্যমূল্য দাম নির্ধারিত, এবং যত বেশি চাহিদা তৈরি হবে মার্কেটে তত মার্কেট কিন্তু অনেক বেশি স্টেডি থাকে। তো এই ব্যাপারটা রয়েছে। এবং 1978 সালের রিফর্মের পরবর্তী সময় থেকে 2007 সালের হিসাব যদি ধরি, আমরা দেখবো যে একটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই সেটা বেড়ে গিয়ে দাঁড়াচ্ছে 2007 সালে প্রায় $600 বিলিয়ন। মানে এই রিফর্মস এর সময়ে বা রিফর্মস এর সম্পাদন করার ফলে, ডেং জিয়াওপিং এর নেতৃত্বে ইকোনমিক রিফর্মস এর সম্পাদন করার ফলে অর্থনীতির ক্ষেত্রে কিন্তু একটা নতুন চেঞ্জ আসছে, যেখানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই এর পরিমাণটা কিন্তু খুব বেড়ে যাচ্ছে। আচ্ছা, এইবারে যেটা বলছি আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে 1952 সালে পার ক্যাপিটাল জিডিপি ছিল, মানে মাথা পিছু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটাকে আমরা বলি, যে প্রত্যেক মাথা পিছু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কত হচ্ছে, সেটা 1952 সালে ছিল 538, এবং 1978 সালে আস্তে 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 বেড়ে সেটা দাঁড়ায় $978। ইউএস ডলার, এটা ইউয়ান, ইউয়ান না, ওটা রুপি। এবং সবচেয়ে বড় কথা, সেই সময় একটা নতুন কনসেপ্ট চীনে জনপ্রিয় হয়ে ওঠে বা নতুন স্লোগান চীনে জনপ্রিয় হয়েছে। এবং সেই সময় যদি পেকিং রিভিউজ বা বেইজিং রিভিউস এর যে বিভিন্ন সংখ্যাগুলো আছে সেগুলো যদি দেখা যায়, তো সেখানে একটা মানে বিভিন্ন সোসাইটির মধ্যে একটা নতুন স্লোগান তৎকালীন সময় কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ তুলে ধরেছিল, যে বিড়াল সাদা হোক বা কালো হোক, সে ইঁদুর ধরতে পারছে কিনা সেটাই হচ্ছে আসল। এখানে ব্ল্যাক বা হোয়াইট মিনিং হচ্ছে যে বিড়াল বলতে বোঝাচ্ছে যে সমাজতান্ত্রিক অর্থনীতি অথবা ক্যাপিটালিস্ট অর্থনীতি যাই হোক না কেন, চীনের অর্থনৈতিক উন্নয়নটাই হচ্ছে আসল। এখানে ইঁদুর বলতে ইন্ডিকেট করা হচ্ছে যে চাইনিজ ইকোনমির ডেভেলপমেন্টের জায়গাটা। বিড়াল মানে হচ্ছে বিড়ালের রং সাদা হোক অথবা কালো হোক, সমাজতান্ত্রিক অর্থনীতি অনুসরণ করা হোক অথবা ক্যাপিটালিস্ট ইকোনমি অনুসরণ করা হোক, মোটামুটি বিড়াল সাদা বা কালো যাই হোক না কেন, তার ইঁদুর ধরার ক্ষমতা কতটা, সেই ইঁদুর ধরতে পারছে কিনা, সেইটাই কিন্তু একটা এখানে ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং সেই স্লোগানটা কিন্তু খুব একটা পপুলার স্লোগান হিসেবে সেই সময় মানে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব জনগণকে বোঝাতে সক্ষম হয়, এবং জনগণের মধ্যে একটা ডিমান্ড ছিল যে প্রাইভেট প্রপার্টি, প্রাইভেট ইনভেস্টমেন্টের জায়গা থেকে আর কি, সেটা জনগণের মধ্যে একটা ডিমান্ড ছিল। এবং সবচেয়ে বড় কথা যেটা ইম্পর্টেন্ট, আমরা যদি পরবর্তীকালে চাইনিজ লিটারেচার গুলো দেখি, আমার কাছে রয়েছে যে 1993 একটা খুব বিখ্যাত চাইনিজ লিটারেচারের যে বইগুলো আমরা যদি দেখি, সেখানে কিন্তু 1978 এর যে ইকোনমিক চেঞ্জের প্রেক্ষাপটে যে তার সামাজিক প্রেক্ষাপট, সেটাকে খুব ভালোভাবে তুলে ধরছে, যে চীনের অর্থনীতি পরিবর্তিত হচ্ছে 1978 বা 1979 এই সময় পর্বে। ফলে
সেটারও কিন্তু রিফ্লেকশন করছে চাইনিজ লিটারেচারের। ফর এক্সাম্পল আমি দুটো গুরুত্বপূর্ণ লেখা বলবো। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ইয়ান ইয়াংকে সান অফ ইয়াগো, খুব বিখ্যাত লেখা, যেখানে দেখা যাচ্ছে যে চীনের একটা সোসাইটির মধ্যে একটা ডিভিশন আসছে, অর্থাৎ ধনী এবং গরিব। একজন পার্টি চেয়ারম্যান সে যেভাবে লাইফস্টাইল লিড করে একটা কমিউনের মধ্যে, একজন সাধারণ কৃষক কিন্তু সেইভাবে লাইফস্টাইল লিড করতে পারছে না। ফলে একটা নতুন কন্ট্রাডিকশন আছে যে কমিউনিজম মানে সেখানে কি সবাই সমান, আমরা মুখে বলি যে সর্বরা শ্রেণীর এখনো এক পর্যন্ত সবাই সমান। কিন্তু যদি আমরা চাইনিজ সোসাইটিটাকে দেখি সেই সময়ের প্রেক্ষাপটে বা অর্থনীতি চেঞ্জেরও প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে পার্টি চেয়ারম্যান তার অবস্থা ভালো, সে ধনী, সে মানে তার পারচেস পাওয়ার প্যারিটি অনেক বেশি, মানে তার ক্রয় করার ক্ষমতাও বেশি। সেখানে কিন্তু সাধারণ কৃষকের সঙ্গে কিন্তু তার তুলনীয় নয়। এবং আরেকটা সবচেয়ে বিখ্যাত লেখা জিউ লং এর দ্য ভিলেজ পার্টি সেক্রেটারি, এটা খুব বিখ্যাত উপন্যাস, চাইনিজ লিটারেচারের খুব বিখ্যাত জায়গা, যেখানে কিন্তু সেই চাইনিজ অর্থনীতির একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ফুটে উঠছে যে করাপশন, যে করাপশন, ডিভিশন, এবং একটা হচ্ছে ধনী দরিদ্রের বৈষম্য। অর্থাৎ চাইনিজ ইকোনমিকে আমরা বলছি সোশ্যালিস্ট ইকোনমি, চীনকে, গণপ্রজাতন্ত্রী চীনকে আমরা বলছি সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে একটা ক্লাসিফিকেশন কিন্তু অলরেডি হয়ে আসছে বা অলরেডি ছিল, যেটা রিফ্লেক্ট হয়েছে সেই সময় সোসাইটির মধ্যে। এবং যেটা লিউ জিলং এর দ্য ভিলেজ পার্টি সেক্রেটারি খুব বিখ্যাত লেখা, এখানেও কিন্তু প্রতিফলিত হচ্ছে। যাই হোক, এইবারে ব্যাপারটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের কাছে অ্যারাইজ করছে, গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে চীন কি এতদিন ধরে আমরা যে চীনকে দেখতে পাচ্ছি, মাওয়ের সময়কার যে চীন, যে প্রচলিত সমাজতান্ত্রিক একটা অর্থনীতির দিকে ঝোঁক, হ্যাঁ, সেই প্রচলিত সমাজতান্ত্রিক অর্থনীতি অর্থাৎ সোশ্যালিস্ট যে ইকোনমি বলছি, সেই সোশ্যালিস্ট ইকোনমি থেকে কি বেরিয়ে গিয়ে চীন এবার ক্যাপিটালিস্ট ইকোনমির দিকে হাঁটছে? 1979 এর ইকোনমিক রিফর্মস কি সেটাই কি প্রুভ করছে? এটা একটা নতুন কোশ্চেন দেং জিওপিং এর সময়কার, যে এতদিন তো আমরা সোশ্যালিস্ট ইকোনমির একটা ধাঁচ দেখেছি, যেটাকে আমরা নিউ ডেমোক্রেটিক ইকোনমি বলছি, বা ওই সময়কার যে ইকোনমি দেখছি। তাহলে 1979 এর যে দেং জিওপিং এর সময়কার যে ইকোনমিক রিফর্মস, এবং তার ফলে যে একটা চীনের অর্থনীতি যে একটা হিউজ একটা চেঞ্জ, তার ফলে যে হিউজ চেঞ্জ, সেখান থেকে আমরা বলতে পারি যে চাইনিজ ইকোনমি এতদিন ধরে যে সোশ্যালিস্ট ইকোনমির পথে হেঁটেছে, সেখান থেকে সে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এবং তার হাঁটার রাস্তাটা হয়ে যাচ্ছে একটা ক্যাপিটালিস্ট একটা ইকোনমির দিকে। পার্টি স্ট্রাকচার থাকছে কমিউনিজম, কিন্তু অর্থনীতি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি থেকে একটা কমিউনিস্ট ইকোনমি দিকে, একটা সোশ্যালিস্ট ইকোনমি থেকে একটা ক্যাপিটালিস্ট ইকোনমি দিকে একটা হাঁটার ঝোঁক দেখতে পাচ্ছি, হ্যাঁ, ইকোনমিক রিফর্মস এর পরবর্তী সময়। এবং সেই সময় চীনের যদি আমরা আনএমপ্লয়মেন্ট রেট দেখি, সেটা 1978 সেখানে আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 5.38%, যদি দেখি তো এইরকম একটা মোটামুটি রেট সেই সময় আনএমপ্লয়মেন্ট রেট। এবং চীনের অর্থনীতিতে একটা নতুন মডেল, একটা ইকোনমিক মডেল, যেটাকে আমরা বলছি লুইস মডেল, সেটাও কিন্তু একটা পপুলারিটি গেইন করছে। লুইস মডেল অনেক সময় বিভিন্ন উন্নয়নশীল দেশগুলোতে প্রয়োগ করা হয়। লুইস মডেলের কনসেপ্টটা হচ্ছে যে, যেটা খুব একটা পপুলার কনসেপ্ট লুইস মডেল একটা ইকোনমিক ক্ষেত্রে, সেটা হচ্ছে যে শ্রম, সেটা শুধুমাত্র এগ্রিকালচারাল ইকোনমি থেকে সেই শ্রমটা শিফট হচ্ছে অন্যান্য সেক্টর গুলোতে, সেটা সার্ভিস সেক্টর হতে পারে, সেটা সেকেন্ডারি সেক্টর হতে পারে, মানে ইন্ডাস্ট্রি কেন্দ্রিক হতে পারে, বা সার্ভিস সেক্টর মানে হচ্ছে ব্যাংক, বিমা, বা এই জায়গাগুলো হতে পারে। লুইস লুইস যে মডেলটা, সেখানে বলা হচ্ছে যে শ্রমের একটা এগ্রিকালচারাল ইকোনমি থেকে শিফট হচ্ছে সে শ্রম, যে তোমার ইন্ডাস্ট্রি বা আদার সেক্টর গুলোতে। এবং এর ফলে যেটা হবে যে কৃষিক্ষেত্রগুলোতে শ্রমিকের সংখ্যাটা হ্রাস পাবে, এবং অন্যান্য জায়গায় স্কিল্ড লেবার, যেখানে ইন্ডাস্ট্রিতে দরকার, যেখানে সার্ভিস সেক্টর গুলোতে দরকার, সেখানে কিন্তু স্কিল্ড লেবারের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে। এবং দেখা যাচ্ছে যে সেই সময় ইকোনমিক রিফর্মস এর ফলেও কিন্তু একটা এগ্রিকালচারাল ইকোনমি থেকে যে একটা একটা হিউজ লেবার ফোর্স
সেটাও কিন্তু আস্তে আস্তে অন্য জায়গায় শিফট হচ্ছে, সেটা ইন্ডাস্ট্রিতে হচ্ছে, সেটা সার্ভিস সেক্টর গুলোতে হচ্ছে। এবং এটার হিসাব আমরা যদি দেখি 2000 পরবর্তীকালে এর রেজাল্ট আমরা আরো ভালোভাবে পাচ্ছি, যে 2015 সালেরও যদি হিসাব দেখি, তাহলে দেখতে পাবো যে 69.6% যারা এগ্রিকালচারাল একটা ফোর্স হিসাবে ছিল, সেই সংখ্যাটা কমে গিয়ে দাঁড়ায় 2015 সালে 18.3%, মানে 18.3%, মানে একটা হিউজ একটা ফোর্স। মানে দিনের পর দিন, মানে 1978 থেকে শুরু করে পরবর্তীকালে 2015 যদি দেখি, তাহলে একটা হিউজ অ্যামাউন্ট অফ একটা লেবার ফোর্স, এগ্রিকালচারাল লেবার হিসেবে যারা ছিল, তারা কিন্তু আস্তে আস্তে শিফট হয়ে গিয়ে অন্যান্য সেক্টর গুলোতে চলে যাচ্ছে। এটা কিন্তু ঘটছে চীনের অর্থনীতিতে। এবং সবচেয়ে একটা মেজর চেঞ্জ আসছে চীনের অর্থনীতির মধ্যে, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1993 সালের নভেম্বর মাসের থার্ড ক্লামে 14তম পার্টি কংগ্রেস। খুব গুরুত্বপূর্ণ, আমরা বলতে পারি যে একটা একটা হিউজ চেঞ্জ আসছে এই পার্টি কংগ্রেসটা। চেঞ্জটা কি? যেখানে বলা হচ্ছে যে সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি, সোশ্যালিস্ট মার্কেট ইকোনমি এটা গড়ে তোলার কথা বলা হচ্ছে। সেই সময় চীনা প্রেসিডেন্ট ছিলেন হচ্ছেন জিয়াং। আমরা দেখতে পাচ্ছি যে জিয়াং জেমিনের সেই পিরিয়ডে একটা পিরিয়ড। এবং সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে 1990 এর দিকে কিন্তু একটা ব্যক্তিগত লগ্নিকে ব্যাপকভাবে সেই সময় স্বীকার করা হচ্ছে। এবং ক্রিস ব্রামওয়েল, খুব বিখ্যাত একজন অর্থনীতিবিদ, ক্রিস ব্রামওয়েল, চাইনিজ ইকোনমিক ডেভেলপমেন্টের উপর ওনার লেখা আছে। তো উনিও নিজে স্বীকার করছে যে এই সময় চীনে কিন্তু প্রাইভেট ইনভেস্টমেন্টটাকে কিন্তু স্বীকার করা হচ্ছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 14th পার্টি কংগ্রেস বা 14তম পার্টি কংগ্রেসে, সেখানে কিন্তু দুটো কনসেপ্ট বা দুটো কম্পোনেন্টকে কিন্তু সেখানে এক জায়গায় নিয়ে আসা হচ্ছে। দুটো কম্পোনেন্ট মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ কম্পোনেন্ট? সেখানে কম্পোনেন্ট গুলো হচ্ছে যে সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক যে সিস্টেম, অন্যদিকে ক্যাপিটালিস্ট যে সিস্টেম, এই দুটো ব্যবস্থার বিভিন্ন উপাদানগুলোকে নিয়ে একটা অর্থনৈতিক সিস্টেম গড়ে তোলা হচ্ছে। ঠিক আছে, যে যেখানে সমাজতান্ত্রিক বাজারেরও কিছু নিয়ম কানুন থাকছে, বা সমাজতান্ত্রিক বাজারেরও কিছু ক্রাইটেরিয়া সেখানে রিফ্লেক্ট হচ্ছে। অপরদিকে ক্যাপিটালিস্ট ইকোনমির যে এলিমেন্ট গুলো বা উপাদান গুলো, সেখানেও কিন্তু সেই পার্টিকুলার ইকোনমিক সিস্টেমের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সেখানে রিফ্লেক্ট হচ্ছে। ঠিক আছে, তো এইবার একটা নতুন কোশ্চেনও আসছে আমাদের সামনে, যে এতদিন তো আমরা জানতাম যে সোশ্যালিস্ট ইকোনমির বা নিউ ডেমোক্রেটিক ইকোনমির টেন্ডেন্সি ছিল হচ্ছে একদম পিওর সোশ্যালিজমের দিকে যাওয়া। কিন্তু একটা নতুন কনসেপ্ট আসছে, যে চীন যবে থেকে স্টেট রেগুলেটেড এন্টারপ্রাইজেস বা স্টেট ওন এন্টারপ্রাইজেস স্থাপন করেছে, বা যবে থেকে চীনের অর্থনীতি আস্তে আস্তে ক্যাপিটালিজমের দিকে শিফট করছে, তাহলে আমরা কি বলতে পারি যে আদৌ কি চীন একটা সোশ্যালিস্ট কান্ট্রি, নাকি শুধুমাত্র কমিউনিস্ট পার্টির অস্তিত্ব রয়েছে, কিন্তু চীনের অর্থনীতিটা কিন্তু একটা ক্যাপিটালিস্ট একটা ইকোনমিতে চেঞ্জ হচ্ছে? মানে আমরা বলতে পারি যে স্টেট ওন এন্টারপ্রাইজের কনসেপ্ট যদি আমরা ধরি, সে তো আমরা ক্যাপিটালিস্ট ইকোনমির মধ্যেও দেখতে পাই। তোমরা যদি মানে জন মেইনার্ড কেন্সের যে আইডিয়া স্টেট ক্যাপিটালিজম বা ব্যুরোক্রেটিক ক্যাপিটালিজম, যেখানে রাষ্ট্র পরিচালিত সংস্থা ইনভেস্ট করছে, আহ, এবং তার উপর ভিত্তি করে একটা ক্যাপিটালিস্ট সিস্টেম চলছে, তো সেই আইডিয়ার কিছুটা তো রিফ্লেকশন আমরা গণপ্রজাতন্ত্রী চীনেও পেয়েছি, সেটা যে মডেলই বা যে ইকোনমিক মডেলই ওরা চলুক না কেন। হ্যাঁ, তো এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে চীন কি আদৌ একটা সোশ্যালিস্ট ইকোনমির মধ্যে রয়েছে, নাকি চীনের মধ্যে একটা ক্যাপিটালিজম, সেটাও আস্তে আস্তে খুব ভালোভাবে গড়ে উঠেছে। হ্যাঁ, এবং হয়তো চীনের যেটা পলিটিক্যাল স্ট্রাকচার, সেটা হয়তো অনেকটাই মানে কমিউনিস্ট পার্টি কেন্দ্রিক বা কমিউনিস্ট পার্টির এখন একতন্ত্র, কিন্তু অর্থনীতির একটা হিউজ চেঞ্জ। এবং যেহেতু কমিউনিস্ট পার্টির কর্তৃত্ব সেখানে আছে, সেই জন্য কোনো ডেমোক্রেটিক মুভমেন্ট কেও কিন্তু সেখানে স্বীকার করা হচ্ছে না। এবং এর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি 1989-এ তিয়েনানমেন স্কোয়ারে যারা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, তাদের একটা ব্যাপক সংখ্যক ছাত্রের মৃত্যু তিয়েনানমেন স্কোয়ারের ঘটনাটা একটা অদ্ভুত ভাবে একটা চেঞ্জ আমরা এখানে দেখতে পাচ্ছি।
এইবারে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা আমি এখানে একটু আলোচনা করব, সেটা হচ্ছে যে ঝেং বিজিনার, একজন বিখ্যাত ফর্মার ভাইস প্রেসিডেন্ট অফ সিসিপি সেন্ট্রাল পার্টি স্কুল, এটা চীনেরই খুব বিখ্যাত একজন ব্যক্তি ঝেং বিজিনার। উনি একটা নতুন গুরুত্বপূর্ণ কনসেপ্ট সবার সামনে উপস্থাপন করেন, সেটা হচ্ছে যে পিসফুল রাইজ থিওরি, অর্থাৎ শান্তিপূর্ণভাবে চীনের উত্তরণ। এবং সেটা উনি এই প্রস্তাবটা উত্থাপন করেন বাও এশিয়ান ফোরাম, যেটা 2003 সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ঝেং বিজিনান এই কনসেপ্টটা উত্থাপন করেন যে পিসফুল রাইজ থিওরি। পিসফুল রাইজ থিওরি মানে কি? যে পিসফুল রাইজ থিওরি মানে হচ্ছে যেখানে চীন অর্থনৈতিক উন্নয়নের উপর ভিত্তি করে একটা সুপার পাওয়ার হিসেবে নিজেকে গড়ে তুলবে। ঠিক আছে, যে অর্থনীতিটা হবে একটা ভিত্তি বা একটা শক্ত মাটি, এবং তার উপর ভিত্তি করে চীনের মিলিটারি বা চীনের অন্যান্য যে উপরিকাঠামোর জায়গাগুলো অনেক বেশি স্ট্রং হবে। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে 2005 সালেও কিন্তু পিসফুল ডেভেলপমেন্ট থিওরি বা চীনের একটা কনসেপ্ট আসছে, যে শান্তিপূর্ণ আহ উন্নয়নের ধারণা। শান্তিপূর্ণ উত্তরণের ধারণার পাশাপাশি আরেকটা কনসেপ্ট শান্তিপূর্ণ উন্নয়নের ধারণা, পিসফুল ডেভেলপমেন্ট থিওরি। তো আমরা যদি চীনের ইকোনমির এই সময় পর্বটা দেখি, তবে আমরা দেখবো যে 2007 সালে ওয়ার্ল্ড ব্যাংক একটা রিপোর্ট দিচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে পারচেস পাওয়ার প্যারিটির দিক থেকে ইউএসএ কিন্তু অনেকটাই এগিয়ে বা 1 নম্বরে, যেখানে ইউএসএ ইউএসএ হচ্ছে ডলার অনুযায়ী যে হিসাবটা সেটা হচ্ছে $41,674, আর সেখানে চীনের হিসাবটা হচ্ছে পারচেস পাওয়ার প্যারিটির দিক থেকে $4,091। এটা আমি 2007 সালের হিসাবটা বলছি। কিন্তু তারপরেও আমরা দেখতে পেয়েছি যে এই সময় পর্বে বা এই চীনের এই ব্যাপকভাবে একটা অর্থনৈতিক অদল বদল হওয়ার ফলে যেটা হচ্ছে, চীন কিন্তু বিশ্বের সামনে আস্তে আস্তে নিজেকে দ্বিতীয় অর্থনৈতিক শক্তি হিসাবে নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, যে আমেরিকার পরেই যদি বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তি হিসেবে আমরা যদি জিজ্ঞাসা করি যে কোন দেশ, তাহলে কিন্তু আমাদের প্রথমেই যে নামটা বলতে হবে সেটা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী চীন। এবং 2010 সালে আমরা যদি একটা হিসাব বলছি, একটা যদি বিষয় দেখি, সেটা হচ্ছে যে লেনোভো কম্পিউটার, আমি কতগুলো নাম বলবো চাইনিজ কোম্পানি, যেটা কিন্তু বর্তমানে একটা ব্যান্ড নেম, ইন্টারন্যাশনালি ব্যান্ড নেম, যারা ইন্টারন্যাশনালি কম্পিটিশন করছে বিভিন্ন কোম্পানির সঙ্গে, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সঙ্গে। ফর এক্সাম্পল লেনোভো কম্পিউটার, গিলি অটোমোবাইল, এয়ার চায়না, হিউই টেলিকমিউনিকেশন, হাইসেন টেলিভিশন, লিংউই স্পোর্টসওয়্যার। আজকের দিনে কিন্তু এরা একটা ইন্টারন্যাশনাল চাইনিজ ব্র্যান্ড নেম বলে কিন্তু আমরা উল্লেখ করতে পারি। এবং সবচেয়ে বড় কথা, 2004 সালে লেনোভো যে কম্পিউটার, সেটা কিন্তু আমেরিকার আইবিএম পিসি কোম্পানিকে কিন্তু কিনে নিচ্ছে। অর্থাৎ চীন যে অর্থনৈতিকভাবে শক্তিশালী, সেটা কিন্তু এই রিফ্লেকশন হচ্ছে এই কোম্পানিগুলো কত বেশি পপুলার বা ইন্টারন্যাশনালি মার্কেটটাকে কতটা ধরে রাখতে পারছে, এর পরিসংখ্যাটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এগুলো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নেম এগুলো। এবং আমরা নিজেরাও দেখতে পাচ্ছি যে যদি মোবাইল কিনতে যাই, সেখানে আমরা বিভিন্ন ধরনের চাইনিজ কোম্পানির মোবাইলগুলো দেখতে পাচ্ছি। ফলে একটা আন্তর্জাতিক ক্ষেত্রে বাজার দখলের ক্ষেত্রে কিন্তু চীন অনেকটাই এগিয়ে গেছে। এবং 2001 সালে চীন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে জয়েন করার ফলে কিন্তু ইন্টারন্যাশনাল যে মার্কেট, ইন্টারন্যাশনাল যে ইকোনমি, তার মধ্যে কিন্তু চীনের অংশগ্রহণের জায়গাটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এবং এর ফলে যেটা হচ্ছে, বিভিন্ন দেশের সঙ্গে সে কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট গুলো করতে পারছে। যে ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি চিলি আছে, পেরু আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, বা আরো অন্যান্য, অস্ট্রেলিয়া আছে, অন্যান্য ডেভেলপিং বা ডেভেলপিং কান্ট্রিগুলোর সঙ্গে সে একটা বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট করতে পারছে, বা বা তার বিভিন্ন ধরনের বাণিজ্য সম্পাদনের জন্য বিভিন্ন এগ্রিমেন্ট গুলো করতে পারছে, বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেগুলোকে আমরা বলতে পারি। এবং সবচেয়ে বড় কথা, চীন পাশাপাশি তার নিজের দেশে কিন্তু একটা হিউজ একটা পরিকাঠামোগত একটা ডেভেলপমেন্ট কিন্তু করতে পেরেছে, যেটা বলছি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। একটা দেশে হঠাৎ করে একটা বিদেশি পুঁজি কেন ইনভেস্ট করবে, ফার্স্ট কোশ্চেন আমরা জানি বলি যে সেই সমস্ত পরিকাঠামোর জায়গাটাকে কিন্তু গণপ্রজাতন্ত্রী চীন
খুব ভালোভাবে কিন্তু করতে পেরেছে। একটা একটা হিউজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটাকে বলি, এবং এর ফলে যেটা হচ্ছে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অনেক বেশি কিন্তু চীনে বেশি ইনভেস্ট করছে, বা তারা আগ্রহী হচ্ছে যারা বিদেশি কোম্পানিগুলো যে চীনে ইনভেস্ট করছে। কেন? ফর এক্সাম্পল, সেখানে স্কিল লেবার আছে, লেবার সস্তা চীনে, এবং চীনে সবচেয়ে বড় কথা সরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে, পরিকাঠামো উন্নত, যোগাযোগ ব্যবস্থা উন্নত, এই সমস্ত প্রেক্ষাপটে, এবং যার ফলে আমি একটা হিসাব দিচ্ছি 2005 সালে আমরা যদি এফডিআই দেখি, এফডিআই হিসাবটা দেখি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেখানে আমরা দেখবো যে 2005 সালে এফডিআই এর হিসেব অনুযায়ী প্রায় 43.9 বিলিয়ন ডলার চীনে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে। এবং জাস্ট এক বছর পর 2006 সালে হিসাবটা যদি দেখি, যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট চীনে যেটা হচ্ছে সেটা হচ্ছে 90.65 বিলিয়ন ডলার। একটা একটা হিউজ চেঞ্জ। হ্যাঁ, যে জাস্ট এক বছরের মধ্যেই কত বেড়ে যাচ্ছে এফডিআইটা। এবং চীনা অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে 2013 সালে যখন সি জিনপিং প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় আসেন, এবং সেই সময় আমরা দেখতে পাচ্ছি 18তম পার্টি কংগ্রেস হচ্ছে 2013 সালে নভেম্বর মাসে, যেখানে চীনের অর্থনীতিকে আরো বেশি উদারীকরণ করা হচ্ছে। হ্যাঁ, মোর আর মোর একটা লিবারাল একটা ইকোনমির একটা ফরম্যাটকে কিন্তু সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে গড়ে তোলা হচ্ছে। এবং সেই সময় যদি আমরা দেখি, হুম, একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে চীন কিন্তু, যেটা ইম্পর্টেন্ট বিষয়, চীন কিন্তু যারা ক্যাপিটালিস্ট গ্রুপ বা চীনের অভ্যন্তরে, তাদেরকেও কিন্তু কমিউনিস্ট পার্টির সদস্যপদ দিচ্ছে। এটা একটা বড় এক্সাম্পল, যে আমরা এতদিন জানতাম সোশ্যালিস্ট পার্টি বা কমিউনিস্ট পার্টি মানেই সে শুধুমাত্র শ্রমিক অথবা গরিব কৃষকের স্বার্থ রক্ষা করবে, সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসছে। এবং ফর এক্সাম্পল, আমরা যদি দেখি যে আলিবাবা, আলিবাবা একটা বিখ্যাত কোম্পানি আমরা বলতে পারি, আলিবাবার যে ফাউন্ডার জ্যাক মা, সে কমিউনিস্ট পার্টির সদস্য পদ পাচ্ছে। তো এরকম একটা, এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল, যে এতদিনের যে আমাদের ধারণা, সেই ধারণাগুলো কিন্তু আস্তে আস্তে ভাঙছে, যে কমিউনিজমের আইডিয়া গুলোর মধ্যেও যে এত ধরনের ক্যাপিটালিজমের মানে এলিমেন্টস থাকতে পারে, বা কমিউনিস্ট পার্টি মানেই যে ক্লাসিক্যাল কমিউনিজমের অনুযায়ী সে চলছে, তা কিন্তু না। একটা 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 হিউজ একটা চেঞ্জ কিন্তু বিভিন্ন সেক্টর গুলোতে বা বিভিন্ন জায়গাগুলোতে চীনে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি 2015 সালে চীনের যদি আমরা জিডিপিটা দেখি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে 11.38 ট্রিলিয়ন মার্কিন ডলার। এবং একটা নতুন জিনিস যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে চীন পৃথিবীর অন্যান্য দেশগুলোতেও কিন্তু তার প্রভাব বিস্তার করে চলছে। ফর এক্সাম্পল, ল্যাটিন আমেরিকার যে দেশগুলোতে, সেখানে চীন প্রায় 750 কোটি টাকা প্রেফারেন্সিয়াল লোন দিচ্ছে, ভেনেজুয়েলাতে দিচ্ছে 320 কোটি ডলার, আর্জেন্টিনায় জলসেচ ব্যবস্থা উন্নতির জন্য দিচ্ছে প্রায় 14 কোটি ডলার, চিলিতে তামা উত্তোলনের জন্য দিচ্ছে প্রায় 20 কোটি মার্কিন ডলার। এবং যার ফলে একটা যেটা ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, যে চীনের একটা প্রভাব বাড়ছে সারা ওয়ার্ল্ড জুড়ে। হ্যাঁ, সে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছে, এবং ইনভেস্ট মানে হচ্ছে সে তার মুনাফা গুলো কিন্তু তার নিজের ঘরেই ঢোকাচ্ছে। অর্থাৎ একটা ক্যাপিটালিস্ট কান্ট্রি যেভাবে চলে, বা একটা ক্যাপিটালিস্ট ইকোনমি যেভাবে চলে, সেই সেই প্রসেস অনুযায়ী ব্যাপারগুলো চলছে। এবং এই সময় একটা নতুন কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ জনপ্রিয় হয়ে ওঠে, সেটা হচ্ছে যে জন কিং ফায়ার ব্যাংকের চাইনিজ ওয়ার্ল্ড অর্ডার। ওনার বিখ্যাত লেখা আছে দ্য এন্ড অফ আমেরিকান ওয়ার্ল্ড অর্ডার, জন কিং ফায়ার বিখ্যাত তাত্ত্বিক। তো উনি যেটা বলছেন, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যে এতদিন তো আমরা আমেরিকান ওয়ার্ল্ড অর্ডার দেখেছি, আমেরিকার সুপ্রিমেসি দেখেছি সারা বিশ্ব জুড়ে। হ্যাঁ, তো সেই জায়গাটাই আস্তে আস্তে যেন ধসে যাচ্ছে, তার বদলে কিন্তু একটা চীনের একাধিপত্য, চীনের প্রাধান্য, চীনের হেজেমনি, মানে গ্রামটিয়ান টার্ম অনুযায়ী যে হেজেমনি কনসেপ্ট বলি, তার কিন্তু একটা রিফ্লেকশন হচ্ছে। হ্যাঁ, ফর এক্সাম্পল, 2008 সালে যখন আমেরিকাতে ইকোনমিক রিসেশন হলো, লেমন ব্রাদার্স এর পতনের পরে, তখন কিন্তু চীন আমেরিকাকে কিন্তু তার আর্থিক সাহায্য প্রদান করেছে। এবং সবচেয়ে বড় কথা, আমেরিকার যে 50টা অঙ্গরাজ্য রয়েছে, তার মধ্যে 37টা অঙ্গরাজ্যে কিন্তু চীনের একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট রয়েছে, একটা বেশ বড় একটা বিগ অ্যামাউন্ট একটা ইনভেস্টমেন্ট কিন্তু
প্রায় আমেরিকার 50টা অঙ্গরাজ্যের মধ্যে প্রায় 37টাতে রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সবচেয়ে একটা আলোড়ন সৃষ্টিকারী সেই সময়কার মানে আমাদের সময়কার একটা লেখা, সেটা হচ্ছে যে ক্লাইভ হ্যামিল্টন এবং ম্যারিকি ওলবার্গের লেখা হিডেন হ্যান্ড, যেখানে বলা হচ্ছে যে চীন কিন্তু আমেরিকার প্রশাসনে, চীন আমেরিকার হোয়াইট হাউসের বিভিন্ন জায়গাতেও কিন্তু তার প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। চীন শুধুমাত্র নিজের ঘরে বসে রয়েছে, নিজের অর্থনীতি ডেভেলপমেন্ট করছে তা কিন্তু নয়। হ্যাঁ, সে কিন্তু তার প্রতিনিয়ত তার প্রভাবটাকে কিন্তু বাড়িয়ে চলেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টর গুলোতে, বিভিন্ন দেশের মধ্যে। এবং সবচেয়ে বড় কথা, 2004 সাল থেকে চীন কনফুসিয়াস ইনস্টিটিউশন একটা করেছে, যেটা প্রায় সংখ্যাটা প্রায় 300 বেশি হবে 2004 সালে, যেখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ বা বুদ্ধিস্ট কালচার বা বুদ্ধিস্ট রিলিজিয়ান বা চাইনিজ যে কালচার, তার কিন্তু একটা প্রভাব সেখানে কিন্তু আস্তে আস্তে সারা বিশ্বের মধ্যে প্রভাব ছড়িয়ে ফেলার জন্য এই কনফুসিয়াস ইনস্টিটিউশন গুলোকে তৈরি করার একটা প্রসেস আমরা দেখতে পাচ্ছি। এবং এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা বলতে পারি জোসেফ নাইয়ের কনসেপ্ট, যেটা হার্ড পাওয়ার এন্ড সফট পাওয়ারের যে উনি ডিভিশন করেছিলেন, সেটা আমরা নিজস্ব অনুযায়ী, যে চীন কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে একটা সফট পাওয়ার হিসেবে নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করতে সক্ষম হচ্ছে। একটা সফট পাওয়ার। হার্ড পাওয়ার হচ্ছে যেখানে সাউথ চায়না সি এর সঙ্গে চীনের বিভিন্ন দেশগুলির মধ্যে একটা ঝামেলা হচ্ছে, সেখানে চীন হার্ড পাওয়ার অবশ্যই। কিন্তু ইন জেনারেল একটা ওয়ার্ল্ড ইকোনমি বলো বা একটা ইন্টারন্যাশনাল একটা যে স্পিয়ার্স বা আন্তর্জাতিক ক্ষেত্রগুলোতে কিন্তু চীন নিজেকে কিন্তু একটা সফট পাওয়ার হিসেবে কিন্তু তুলে ধরার চেষ্টা করছে, যে একটা হেজেমনিক্যাল গ্রাউন্ড তৈরি করছে সারা বিশ্বের মধ্যে, যে চীন একটা ভরসার জায়গা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর কাছে, বা চীন চাইনিজ একটা পাওয়ার বা চীনের শক্তি সেটা আমেরিকার সঙ্গে কিন্তু একটা সমানতালে পাল্লা দিতে পারবে, সেটা জায়গাটাকে তৈরি করার চেষ্টা করছে। এবং সবচেয়ে বড় কথা, আমরা যদি 2017 সালের 19 পার্টি কংগ্রেসে দেখি, সেখানে কিন্তু শি জিনপিং এর নেতৃত্বে যেটা বলা হচ্ছে যে জিডিপি, চীনের জিডিপি টার্গেট করা হচ্ছে 58 ট্রিলিয়ন থেকে প্রায় 80 ট্রিলিয়ন ইউয়ানে যাতে পৌঁছে যেতে পারে। এবং পাশাপাশি চীনের মধ্যে ডেমোক্রেসি এবং রুল অফ ল এর ডেভেলপমেন্টের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে, যে ডেমোক্রেসি আরো বাড়বে, ডেমোক্রেসির জায়গাটাকে আরো বাড়বে। হ্যাঁ, বা রুল অফ ল বা আইনের শাসনের জায়গাটা যেন আরো একটু বৃদ্ধি পাক, এটা কিন্তু 19 পার্টি কংগ্রেসে চীন সেটাকে স্বীকার করছে 2017 সালে ওদের যে ডিসিশন নেওয়া হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে যে 30% ওয়ার্ল্ড ইকোনমি যাতে চীন দখল করতে পারে, বা সেই জায়গাটাকেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কিন্তু দেখা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, যেটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা বলছি যে চীনে যে স্টেট ওন এন্টারপ্রাইজ আছে, তারা কিন্তু চীনের অর্থনীতির প্রায় 60% দখল করে আছে। হ্যাঁ, এই পরিসংখ্যানটা দেওয়ার পর আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যেটা খুব আমাদেরকে একটা চোখে ধাঁধা লাগিয়ে দেওয়ার মতো একটা ডেটা বলতে পারি, সেটা হচ্ছে যে 2020 সালের আমরা যদি একটা স্ট্যাটিস্টিক্সটা দেখি, সেখানে দেখতে পাবো যে চীনে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বিলিয়নারিজ, হ্যাঁ, প্রায় 100 কোটি টাকার মালিক আমরা বলছি বিলিয়নারিজ, তাদের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, সারা বিশ্বের মধ্যে 1 নম্বরে আছে, যেটা ইউএস এবং ইন্ডিয়া, এই দুটো দেশকেও যদি আমরা এক করে একটা হিসাব করি, তার চেয়ে কিন্তু অনেক অনেক বেশি। হ্যাঁ, অর্থাৎ ক্যাপিটালিস্ট যারা, পুঁজিপতি যারা, তাদের সংখ্যা চীনে অনেক বেশি, ওয়ার্ল্ডে 1 নম্বর বলা যেতে পারে। হ্যাঁ, এই পরিসংখ্যানটা এখানে এ করছে। এবং চীনের অর্থনীতির যে শিফট বা যে একটা ট্রানজাকশন পিরিয়ড, তার ফলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে 2021-এর হিসাবটা যদি দেখি এই মুহূর্তে, সেখানে দেখা যাচ্ছে যে চীনে প্রায় লেবার ফোর্স কাজ করছে ইন্ডাস্ট্রি সেক্টরে 29.1%, মানে 29.1%। আচ্ছা, এগ্রিকালচারাল সেক্টর যেটা, সেটা কাজ করছে 22.9%, বা 22.9%। এবং সার্ভিস সেক্টর, যেটা সবচেয়ে বেশি ওয়ার্কফোর্স কাজ করছে, সেটা হচ্ছে 48%, 48%। তারপরে এগ্রিকালচারাল সেক্টরে কিন্তু যে লেবার ফোর্স, সেটা কিন্তু চীনের 2021 সালের হিসাব যদি আমরা দেখি, তাহলে কিন্তু অনেক কম। হ্যাঁ, এবং এগ্রিকালচারটাকেই আমরা কিন্তু অর্থনীতিতে প্রাইমারি সেক্টর ধরি। তো আমরা তিনটে সেক্টর জেনারেলি আমরা মনে করি অর্থনীতিতে: প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টর। যে প্রাইমারি সেক্টর মিনস হচ্ছে এগ্রিকালচারাল সেক্টর, সেকেন্ডারি সেক্টর মিনস হচ্ছে ইন্ডাস্ট্রি, এবং টার্সিয়ারি সেক্টর যেখানে সার্ভিস থেকে শুরু করে সার্ভিসের জায়গাগুলোকে সেখানে ইন্ডিকেট করা হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার,
চীনে 2022 সালের 22 অক্টোবর চীনে যখন 20 ন্যাশনাল পার্টি কংগ্রেস হচ্ছে বা 20তম চীনের পার্টি কংগ্রেস হচ্ছে যে শি জিনপিং এর নেতৃত্বে, সেখানে কিন্তু জিনপিং এর নেতৃত্বের জায়গাটাকে কিন্তু আরো বেশি সুদৃঢ় করা হচ্ছে, এবং যেখানে পার্টি যে ডিসিশন নিচ্ছে সেখানে বলা হচ্ছে যে এস্টাবলিশ দ্য স্ট্যাটাস অফ জিনপিং, যে জিনপিং এর যে স্ট্যাটাস, জিনপিং এর যে প্রাধান্য সেটাকে কিন্তু পার্টি মেনে নিচ্ছে, এবং পাশাপাশি যে গাইডিং দ্য রোল অফ জিনপিং ফান্ড, যে জিনপিং এর যে চিন্তা ভাবনা, জিনপিং এর যে আইডিয়া বা আইডিওলজির যে জায়গাটা, সেই অনুযায়ী চীনের কমিউনিস্ট পার্টি কিন্তু পরিচালিত হবে। এবং একটা নতুন কনসেপ্ট কিন্তু চীনে আমরা দেখতে পাচ্ছি যে চীনের যে জিনপিংকে কিন্তু অনেকে বলছে যে নিউ মাও বা নিউ মাও সেতুং, যে একটা নতুন আইডিয়া, নতুন কনসেপ্ট, এই সমস্ত কিছুর প্রেক্ষাপট। কিন্তু প্রদীপের নিচেও তো অন্ধকার থাকে, তো এখানেও ব্যাপারটা তাই যে চীন অর্থনৈতিক ভাবে ডেভেলপ করেছে, ঠিক আছে, চীনের অর্থনীতি অনেক বেশি ডেভেলপ, ঠিক আছে, কিন্তু আমরা যদি কতগুলো জায়গার দিকে তাকাই চীনের অর্থনীতির কনটেক্সটে বা অর্থনীতির প্রেক্ষাপটে, তাহলে আমরা কতগুলো জিনিস পাবো, কতগুলো দিক আমরা দেখতে পাবো। প্রথম ব্যাপারটা হচ্ছে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এর দিক থেকে যদি আমরা দেখি 2021 সালের হিসাবে, যেখানে চীনের র্যাঙ্ক কিন্তু 79 বা 79, অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দিক দিয়ে যেগুলো আমাদের বেসিক যে জায়গাগুলোতে দরকার, লাইফ এক্সপেক্টেন্সি, জেন্ডার ইকুয়ালিটি, লিটারেসি, যে জায়গাগুলো, এইগুলোর ক্রাইটেরিয়ার উপর বেস করে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট একটা তৈরি হয় সারা বিশ্ব জুড়ে, এবং প্রত্যেক বছরই সেটা পাবলিশ হয়। সেখানে 2021 সালের হিসাবে দেখা যাচ্ছে যে চীনের র্যাঙ্ক হচ্ছে 79। এবং হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দিক দিয়ে যে দেশগুলো এগিয়ে আছে সেটা হচ্ছে মেনলি ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, সুইজারল্যান্ড, নরওয়ে, যে এই যে দেশগুলো, এরা কিন্তু একদম সামনের সারিতে। কিন্তু সেখানে চীন ইকোনমিক্যালি একটা ডেভেলপ কান্ট্রি, কিন্তু তার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দিক দিয়ে সে কিন্তু পিছিয়ে আছে। এবং আরেকটা বড় ব্যাপার, আমরা 2009 সালে যদি একটা হিসাব দেখি জাস্ট, যেখানে দেখা যাচ্ছে যে প্রায় চীনের 7,72,000 মাইগ্রেটেড লেবার, যারা অন্য দেশে কাজ করছে, প্রায় পৃথিবীর 190টা দেশে, এবং তার মধ্যে 71.2% বা 71.2% হচ্ছে প্রায় এশিয়ার দেশগুলিতে রয়েছে। এর ফলে যেটা হচ্ছে যে যখন চীন তার বিভিন্ন দেশগুলোতে ইনভেস্ট করছে, বিভিন্ন প্রজেক্ট গুলোতে সে ইনভেস্ট করছে, সে কিন্তু চেষ্টা করছে চাইনিজ লেবারদের দিয়ে কাজ করানো। হ্যাঁ, এবং এর ফলে ওই দেশগুলোর শ্রমিক শ্রেণী বা ওই দেশগুলোর যারা মানুষ, তাদের কিন্তু অর্থনৈতিকভাবে খুব যে ডেভেলপ হচ্ছে তা নয়, যেখানে যেহেতু চীন একটা তাদের দেশ থেকে স্কিল্ড লেবার এনে পুরো প্রজেক্ট গুলোকে সেটা পরিচালনা করছে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এবং আরেকটা বিষয় যে চীনের অর্থনীতির এই গ্র্যাজুয়ালি ডেভেলপমেন্ট, এই চেঞ্জ, হ্যাঁ, এবং চাইনিজ অর্থনীতি এত সমৃদ্ধশালী হওয়ার ফলে চীন কিন্তু বিভিন্ন দেশগুলোতে যে ইনভেস্ট করছে এবং তার যে মুনাফা লুটছে, তার ফলে যেটা দেখতে পাচ্ছি যে পৃথিবীর বিভিন্ন দেশেও কিন্তু একটা চীনের প্রতি কিন্তু একটা বিক্ষোভ, একটা গণবিক্ষোভও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে শুরু হচ্ছে। হ্যাঁ, এবং ফর এক্সাম্পল আমি কতগুলো ডেটা দিয়ে বলছি, যেমন ফর এক্সাম্পল 2005 সালে প্রায় ইরাকে 8 জন কর্মী, চীনা কর্মীকে হত্যা করা হয়। ফর এক্সাম্পল দিয়ে বলছি যে একটা সেই সময়কার চাইনিজ ইকোনমি দ্রুত বৃদ্ধির ফলে তার কি কি রিয়াকশন হচ্ছে। 2007 সালে নাইজেরিয়াতে প্রায় 7 জন চীনা তেল শ্রমিককে অপহরণ এবং পরে হত্যা করা হয়। 2009 সালে পশ্চিম সুদানে 9 জন চীনা কর্মীকে হত্যা করা হয়। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, কিরগিজিস্তান, কিরগিজিস্তান যে দেশটা আছে, সেখানে চীন পরিচালিত যে শপিং মল, সেখানে জনগণ ভাঙচুর চালায়। অর্থাৎ অনেকেই চাইছে না যে চাইনিজ বা চীনের পুঁজির ইনভেস্টমেন্টের ফলে তাদের ন্যাশনাল যে ক্যাপিটালিজম বা ন্যাশনাল যে ক্যাপিটালিস্ট যে জায়গাগুলো, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং ফর এক্সাম্পল আজকে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার কি অবস্থা, যেখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ চাইনিজ ইনভেস্টমেন্ট হয়েছে, এবং যার ফলে যেটা হয়েছে যে শ্রীলঙ্কার কিন্তু সেভাবে দাঁড়াতে পারছে। পাকিস্তানের কি এক্সাম্পল। হ্যাঁ, তো এটা একটা বড় ব্যাপার। এবং ইন ফিউচারও কিন্তু এটা একটা বিতর্ক হিসেবে হয়তো থাকবে যে আদৌ কি আমরা চীনকে কমিউনিস্ট কান্ট্রি বলবো,
নাকি অর্থনীতিগত দিক থেকে বা যে কোনো ভাবেই যা যা পরিবর্তনগুলো হচ্ছে তাতে চীন শুধুমাত্র একটা কমিউনিস্ট পার্টির মোড়কে সে তার ক্যাপিটালিজম বা একটা ইম্পেরিয়ালিজমের আইডিয়াটাকে কিন্তু শুধুমাত্র চালিয়ে নিয়ে যাচ্ছে। তো এটা নিয়ে আমার সঙ্গে জেনু বিখ্যাত প্রফেসর হেমন্ত আগালেকা স্যারের এটা নিয়ে একটা তর্ক হচ্ছিল যে যে চীন কমিউনিস্ট কি কমিউনিস্ট নয়। হ্যাঁ, তো যাই হোক, আমি আমার পুরো কনসেপ্টের উপর বেস করে যে জিনিসটা বললাম আজকের মতো মোটামুটি আমার লেকচারটা এখানেই শেষ। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন, সেই কোশ্চেনের অ্যান্সার গুলো দেবো। আহ, আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিষয়টা হচ্ছে যে আমরা তো জানি যে ধনতন্ত্রের প্রসার হলে গণতন্ত্রের প্রসার হওয়া উচিত। হুম সেই বিষয়টা চীনের ক্ষেত্রে কতটা প্রযোজ্য হচ্ছে এবং কতটা সফলভাবে উত্তোলিত হচ্ছে। আর এছাড়া এখন যেটা দেখতে পাচ্ছি যে চীনে ডিমান্ড কমছে। উম, চীন এখন 25% গ্রিন হাউস এমিশন ওয়ার্ল্ড ওয়াইড করছে। এছাড়া উইঘুরু মুসলিমের মতো সমস্যাও চীনে রয়েছে। হুম চীনে চীনের চীন যে করোনা ভাইরাস তার উহান ল্যাব থেকে ছড়িয়েছে সেরকম অভিযোগ উঠছে। এছাড়া চীনের যে একটা ডিক্টেটোরিয়াল যে রেজিম, যে রেজিমেন্টেশন, যেটা দীর্ঘকালীন সোভিয়েত ইউনিয়নে আমরা দেখতে পেয়েছি এবং অনেক ক্ষেত্রে ডোমেস্টিক রিজনই সোভিয়েত ইউনিয়ন ভেঙেছে হুম এক্সট্রিম কেসে। তো সেই জায়গাটা আজকে চীন সেই জায়গার ওপর দিয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে এই যে ইকোনমির যে এই অবস্থা, তো এই অবস্থা থেকে চীন কি ক্রমশ অর্থনৈতিক প্রগতির দিকে এগোবে নাকি প্রগতির দিক থেকে পিছিয়ে পড়বে এবং এক্সট্রিম কেসে সোভিয়েত ইউনিয়ন মতো ভেঙেও যেতে পারে? তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আজকে যে চীনের যে প্রসার, ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, এছাড়া যে চীনের যে ডেপ ট্র্যাপ আপনি যেটা বলছিলেন, এবং 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 যারা চীনের সাথে বাণিজ্য করতে চাইছে কিন্তু নানাভাবে আর্থিকভাবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে নানান কারণে, এই জায়গায় চীন নিজেকে কতটা বিশ্বের সামনে ট্রাস্টওয়ার্দি পার্টনার হিসেবে গড়ে তুলতে পারবে নিজেকে? এই বিষয়গুলো যদি আপনি একটু আচ্ছা আলোকপাত ঠিক করেন। আছে, বলছি প্রথমটা বলছি যে চীনে অর্থনীতির ব্যাপক পরিবর্তন হলেও যেটা সবচেয়ে বড় ব্যাপার, চীনে কিন্তু সেইভাবে কিন্তু ডেমোক্রেটিক স্পেস কিন্তু গড়ে ওঠেনি। হুম, বা ডেমোক্রেসির যে জায়গাটা যেটা তুমি বললে যে আদৌ কি ডেমোক্রেসি গড়ে উঠবে, তো সেরকম কিন্তু মনে হয় না যে সেরকম একটা পরিবেশ ইন ফিউচারে গড়ে উঠতে পারে। কারণ একটা হিউজ একটা রেভলিউশনারি যদি চাইনিজ কমিউনিস্ট পার্টির মধ্যে যদি চেঞ্জ না হয় এবং সেটা যদি জনগণের মধ্যে থেকে যদি সেই ডিমান্ড যদি না ওঠে, তবে আমার মনে হয় যে চীনের কমিউনিস্ট পার্টির যে একক মানে একনায়ক তন্ত্র, হ্যাঁ, আবার অর্থনীতির ক্ষেত্রে যে একটা ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট, এই দুটো প্রসেসই কিন্তু সমান্তরালে চলবে। মানে এই মুহূর্তে কিন্তু সেই চেঞ্জের ব্যাপারটা কিন্তু নেই। হুম, এবং সবচেয়ে বড় ব্যাপার এখনো কিন্তু সেটা জিনহুয়া নিউজ, যেটা চাইনিজ, যেটা যে যারা চাইনিজ নিউজ, যেটা সরকারি নিউজ কিংবা অন্যান্য সরকার পরিচালিত যে নিউজ, হ্যাঁ, তো সেখানে কিন্তু মানে চীন বিরোধী বা চীনের কমিউনিস্ট পার্টি বিরোধী কিন্তু কোনো লেখা ছাপা হয় না, বা ছাপা হলেও সে খুব রেয়ার, মানে জেনারেলি ছাপা হয় না। হ্যাঁ, ফলে এক ধরনের কিন্তু একনায়কতন্ত্র কিন্তু এখানে রয়ে গেছে বা ইন ফিউচারে রয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে চীনের আভ্যন্তরীণ যে সমস্যা, উইঘুর মুসলিম কমিউনিটি প্রবলেম, কিংবা তাদের নিজেদের মধ্যেও বিভিন্ন ফ্যাকশনালিজম আছে পার্টি। তো আহ, তাতে মনে হয় না যে মানে এই মুহূর্তে এরকম কোনো সম্ভাবনা নেই যে চীন সোভিয়েত ইউনিয়নের মতো মতো একেবারে কোনোটা টুকরে ভেঙে যাচ্ছে, যেটা সোভিয়েত ইউনিয়নে একটা সময় হয়েছিল নিজেদের একটা একটা ইন্টারনাল কন্ট্রাডিকশনের ফলে ভেঙে যাচ্ছে, সেই সম্ভাবনাটা এই মুহূর্তে নেই। আর বরঞ্চ চীনের মধ্যে যেটা আছে অর্থনৈতিক শক্তির বৃদ্ধির ফলে, সেটা হচ্ছে যে একটা অগ্রাসী মনোভাব তৈরি হচ্ছে। যেটা আমরা এতদিন হয়তো আমেরিকার মধ্যে দেখেছি যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেভাবে তেলের জন্য যে দখলদারির ব্যাপারটা ছিল, আস্তে আস্তে চীনের মধ্যেও কিন্তু সেই অগ্রাসী মানসিকতাটা আস্তে আস্তে খুব দ্রুত
দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফর এক্সাম্পল যেমন তাইওয়ানের ব্যাপারে তার হস্তক্ষেপকারী নীতি যে চেষ্টা করছে যে তাইওয়ানটাকে যতটা সম্ভব ক্যাপচার করা যায়, হ্যাঁ, বা তিব্বতের বিভিন্ন প্রোটেস্ট মুভমেন্ট গুলোকে এখন পুরো ম্যাচ করে দেওয়া, হ্যাঁ, ইভেন তিব্বতিয়ান যে নিজস্ব কালচার, তিব্বতের যে ল্যাঙ্গুয়েজ, সেটাকে আস্তে আস্তে ধ্বংস করে সেই জায়গায় চীনের ল্যাঙ্গুয়েজটাকে চাপিয়ে দেওয়া, এই ব্যাপারগুলো হচ্ছে। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে বিভিন্ন দেশগুলোর সঙ্গে চীন যখন বাণিজ্য করছে এবং তার ফলে সেই দেশগুলো যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে, দেখা যাচ্ছে যে চীন একটা পপুলার বা পপুলারিটি গেইন করতে পারছে না। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু ওদের তরফ থেকে খুব একটা মাথা ব্যথা নেই, ওদের ইকোনমিক গেইনটাই এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে ওরা কালচারালি ওদের নিজেদের জায়গাটাকে মানে দেখাতে চাইছে যে ওরা ঠিক করছে, এই ব্যাপারটা নিয়ে এই প্রচারটাকে কিন্তু ওরা খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে না। ওরা যেটা মনে করছে ঠিক, ওরা সেই অনুযায়ী চলছে। এবং সেখানে যদি ওদের কাছে মনে হচ্ছে যে ইকোনমিক ডেভেলপমেন্টটা অনুযায়ী ওদেরকে চালাতে হবে, ইকোনমিক ডেভেলপমেন্টটাই ওদের কাছে মেইন প্রায়োরিটির জায়গা, তো সেই অনুযায়ী ওরা নিজেদেরকে চালাচ্ছে। সেখানে অন্য দেশ দেখা যাচ্ছে যে পুরোপুরি ইকোনমিক্যালি একদম পুরো ধ্বংস হয়ে যাচ্ছে, তো সেটা নিয়ে ওদের মাথা ব্যথার মতো মানে খুব একটা বেশি কিছু নয়। এবং ইন্টারন্যাশনালি যে পপুলারিটি যে হারাচ্ছে সেটা নিয়ে ওদের মানে ভাববার জায়গাটা নিয়ে ওরা খুব বেশি ভাবছে না, বা ওদের যে লেখাগুলো সেগুলো খুব একটা বেশি পাওয়া যায় না। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমার আচ্ছা, একটা আর প্রশ্ন কিছু? ছিল। আর কারো প্রশ্ন থাকলে? হুম। হুম। আমার আমার একটা প্রশ্ন ছিল যে আমেরিকা ও চীনের যে অর্থনৈতিক যুদ্ধ, সেক্ষেত্রে হুম। এই হুম। এই যুদ্ধের ফলে কি ভারত কতটা লাভবান হবে বলে মনে হয়? আচ্ছা, এই উত্তরটা বলছি। সেটা হচ্ছে যে চীন এবং আমেরিকা, এটা আমারই যে একজন প্রফেসরের সঙ্গে কথা হচ্ছিল, যেমন সঙ্গে কথা হচ্ছিল, ওনার বক্তব্য হচ্ছে চীন এবং আমেরিকা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মতো। হ্যাঁ, যেমন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমরা তো দেখি ঝামেলা হচ্ছে আবার মিটেও যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে ওদের নিজেদের মধ্যে কিন্তু আবার অপারেশনও আছে। ঠিক আছে, ওদের নিজেদের মধ্যে ভেতর ভেতরে কোঅপারেশনও আছে, আবার বাইরে যতটা কন্ট্রাডিকশন দেখানোর দরকার সেই কন্ট্রাডিকশনটা রয়েছে। এবং আমি যে একটা ইনফরমেশন যেটা বললাম যে ইনভেস্টমেন্ট, যে আমেরিকার যে মধ্যে যে ইনভেস্টমেন্ট, যার ফলে কিন্তু একটা আমেরিকার মধ্যেও কিন্তু একটা চীনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এরপরের যে কোশ্চেনটা বললে যে মানে ভারত কতটা লাভবান হবে, এখন ব্যাপারটা হচ্ছে যে আমেরিকা যেটা চাইছে ভারতকে পাশে নিয়ে চীনের প্রভাবটাকে হ্রাস করা। হ্যাঁ, সেটা কিন্তু ইকোনমিক প্রভাবের জায়গাটাকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি সাউথ বা সাউথ ইস্ট এশিয়া বা সাউথ চায়না সি যে জায়গাগুলো, সেখানে বিভিন্ন ধরনের ব্লক করে, যেটাকে আমরা বলছি যে কোয়াড, যে ওই অস্ট্রেলিয়া, জাপান, ইন্ডিয়া, ইউএসএ, এদেরকে নিচে স্কোয়াড যেটা করছে, বা স্কোয়াডের উপর বেস করে যে একটা প্রাধান্য, কিন্তু অর্থনৈতিক ভাবে কিন্তু ভারত যে আমেরিকা বা চীনের দ্বন্দ্বের ফলে যে খুব বেশি লাভবান হচ্ছে তা নয়। ভারতের তার নিজস্ব অর্থনীতি রয়েছে, ভারত তার একটা আহ, তার নিজের দেশীয় যেমন অর্থনীতি রয়েছে, প্লাস বাইরের যে দেশগুলোর সঙ্গে ভারতের অর্থনীতি রিলেটেড। হ্যাঁ, তো সেই অর্থনীতির সঙ্গেও কিন্তু ভারত অনেক বেশি গাঢ় ছাড়া। এবং এটা বলতে পারি যে আহ, চীনের ক্ষেত্রে বা বা চীনের কিছু কিছু জায়গাগুলোকে ব্যান করে দেওয়ার ফলে, হ্যাঁ, যে চীনের থেকে কোনো রপ্তানি বা আমদানি কোনো কিছু নেওয়া হচ্ছে না, তাতে ভারতের কতটা লাভ বা ক্ষতি হয়েছে সেই জায়গাটা খুব একটা বেশি ভারতের ক্ষেত্রেও প্রভাব পড়েনি, আবার চীনের ক্ষেত্রেও খুব একটা যে প্রভাব ফেলেছে তাও নয়। কিন্তু মানে ওভারঅল ইউএসএ এবং চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ, আমরা যদি বলি যে একটা ফর্মালি যেটা দেখতে পাচ্ছি যে বাণিজ্য যুদ্ধ যদি চলেও, হ্যাঁ, তাতে ভারতের লাভবান বা ক্ষতিগ্রস্ত এরকম একটা ব্যাপার না। ভারত তার নিজের অর্থনীতিকে নিজের মতো করে চালাচ্ছে। হ্যাঁ, সেখানে এখানে খুব একটা প্রভাব পড়ার খুব একটা সম্ভাবনা নেই। আচ্ছা, আর কিছু আছে কোশ্চেন? গৌতম এমামুল, যদি কিছু বলার থাকে বলো। তাহলে ঠিক আছে,
আজকে আচ্ছা, ঠিক আছে তাহলে। অনেক হুম, আজকে অনেকটাই আলোচনা করা হলো এবং অনেক আচ্ছা, অনেক কিছু বিষয় জানা গেল স্যারের থেকে। স্যারকে ধন্যবাদ যে আমাদের এই আলোচনা চক্রে যোগদান করার জন্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী উম, আচ্ছা, আমি যে তাহলে আলোচনাগুলো হবে। বেরিয়ে যেতে পারি কি? হ্যাঁ স্যার, আপনি বেরিয়ে পড়ুন। ঠিক ঠিক আছে তাহলে, যাচ্ছি। ওকে। আমাদের পরবর্তী আলোচনা চক্রগুলো অনুষ্ঠিত হবে এবং সেই বিষয়ে আপনাদের খুব শীঘ্রই অবগত করা হবে। আপনারা আমাদের পেজটিকে ফলো করে রেখে দিন এবং ওখান থেকে আপনারা বাদবাকি বিষয়গুলো জানতে পারবেন। ধন্যবাদ।